সেই স্বাক্ষরের আগেই ইতিহাসের এক নির্মম দুঃখজনক অধ্যায় রচিত হয়। বর্তমান সংসদে সরকার দলের মুখপাত্র স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন সাহেব একটি ভাষা প্রয়োগ করেছেন যেটি ব্যাপক আলোচিত হয়েছে, অন্তহীন প্রতারণার দলিল। সত্যিকার অর্থেই অন্তহীন এক প্রতারণা হয়েছিল। সেই অন্তহীন প্রতারণা হয়েছিল জুলাই সনদ স্বাক্ষরের আগ মুহূর্তে, যখন জুলাই সনদ ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে সবগুলো রাজনৈতিক দলের কাছে প্রেরণ করা হয়। সমস্ত রাজনৈতিক দলগুলো সেই জুলাই সনদ পাঠ করে তারা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় একত্রিত হয় স্বাক্ষর করার জন্য। আর সবগুলো দলকে অন্ধকারে রেখে বিএনপি এবং ঐক্যমত্য কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের কিছু বিশ্বাসঘাতক ব্যক্তিবর্গ তারা অন্তহীন এক প্রতারণার খেলায় মেতে ওঠে। সেই অন্তহীন প্রতারণার ছিল এই, সকলের অজান্তে গোপন চুক্তির মাধ্যমে বিএনপির সাথে অন্তর্বর্তীকালীন সরকারের বিশ্বাসঘাতক অংশ তারা নতুন একটি ধারা সেখানে সংযুক্ত করে দেয় নোট হিসাবে। সেটি হলো, যার যা ঐক্যমত হোক না কেন, কিন্তু নির্বাচনের পর যারা সরকার গঠন করবে তারা নিজ দলের দ্বিমত অনুযায়ী নোট অফ ডিসেন্টের আলোকে তারা নির্বাচনী ইশতেহার ঘোষণা করে জাতির কাছ থেকে সমর্থন নিয়ে সেই আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করতে পারবে। এইরকম একটি ধারা সেখানে সংযুক্ত করা হয়। এই ধারার কথা বাংলাদেশ খেলাফত মজলিস জানতো না। এই ধারার কথা জাতীয় নাগরিক পার্টি এনসিপি জানতো না, জুলাই যোদ্ধারা জানতো না। এই ধারার কথা বাংলাদেশ জামায়াতে ইসলামী জানতো না। এই ধারার কথা পীর সাহেব চরমনায়ের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ জানতো না। এই ধারার কথা জমিয়তুল উলামায়ে ইসলাম আমাদের জানা মতে জানতো না। এই ধারার কথা আর কোন দল, কোন সংগঠন জানতো না। শুধুমাত্র বিএনপির সাথে অন্তর্বর্তীকালীন সরকারের বিশ্বাসঘাতক অংশের প্রতারণার মধ্য দিয়ে এই ধারা সংযুক্ত হয়েছে জুলাই সনদের মধ্যে। কাজে আজ আমি বলতে চাই, স্বরাষ্ট্রমন্ত্রীর অন্তহীন প্রতারণার কথা সেদিনই প্রতিফলিত হয়েছিল যেদিন পর্দার অন্তরালে বিএনপির মতো একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল অসাধু পন্থা অবলম্বন করে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে এই জাতীয় একটি অনৈতিক ঐক্যমত্য পোষণ করে গোটা বাংলাদেশকে, বাংলাদেশের জনগণকে যেদিন তারা বোকা বানিয়েছিল, সেদিনই প্রতারণার দলিল তাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এরপরে আমরা যখন দেখলাম জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে অনেক তালবাহানা চলছে, তখন আমরা রাজপথে নামলাম। জুলাই সনদ বাস্তবায়নের দাবি নিয়ে আমরা রাজপথে নেমেছিলাম, আপনাদের মনে থাকার কথা। আমরা রাজপথে আন্দোলন করলাম। এই জামায়াতে ইসলামী বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, নিজামে ইসলাম পার্টি, এই সবগুলো দল পরবর্তীতে এখানে এবি পার্টি, এনসিপি, গণ অধিকার পরিষদ সহ বাংলাদেশের ম্যাক্সিমাম রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে রাজপথে যার যার জায়গা থেকে তারা দাবি তুলল জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এই গণদাবির মুখে শেষ পর্যন্ত বিএনপি দল রাজনৈতিক দল হিসেবে ঐক্যমত্য কমিশনে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যস্থতায় সকলের মধ্যে একটা ঐক্যমত্য প্রতিষ্ঠিত হলো। ঠিক আছে, জুলাই সনদ বাস্তবায়নের একটা রোডম্যাপ, একটা প্রক্রিয়া তৈরি করা হোক।
সকলের আলোচনার মাধ্যমে সেখানে বিএনপি ছিল, এনসিপি ছিল, জামায়াতে ইসলামী ছিল, বাংলাদেশ খেলাফত মজলিস ছিল, ইসলামী আন্দোলন বাংলাদেশ ছিল। সকলে মিলেই জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা তৈরি করা হলো। কি রূপরেখা? রূপরেখা হলো যে একটি সাংবিধানিক সংস্কার পরিষদ গঠন করা হবে। সেই সাংবিধানিক সংস্কার পরিষদের মাধ্যমে সংবিধান সংস্কার করা হবে। এই ব্যাপারে সকলে একমত হলো। সাংবিধানিক সংস্কার পরিষদ কিভাবে গঠিত হবে তার প্রক্রিয়া নিয়ে আলোচনা হলো। সকলের সম্মতির ভিত্তিতে প্রক্রিয়া নির্ধারণ হলো, গণভোট হবে। সেই গণভোটে যদি হা জয়যুক্ত হয় তাহলে সংস্কার পরিষদ গঠিত হবে। তারা সাংবিধানিক সংস্কার পরিষদ, তারা পরিষদে বসে জুলাই সনদের ভিত্তিতে বাংলাদেশের সংবিধানকে তারা সংস্কার করবে। এই ছিল কথা। আমরা তখন দাবি করলাম, ঠিক আছে, এই গণভোটটা আগে অনুষ্ঠিত হোক, সংসদ নির্বাচন পরে অনুষ্ঠিত হোক। বিএনপি এবং তার সমমনা দলগুলো বলল যে না, একসাথে একদিনেই সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হতে হবে। আমরা তখন আশঙ্কা করেছিলাম বিএনপি যদি সরকার গঠন করতে পারে তাহলে তারা এই গণভোটের রায় কার্যকর করাটাকে, তারা সংবিধান সংস্কার করার এই অঙ্গীকার বাস্তবায়ন করবে না। তাদের দ্বারা অঙ্গীকার ভঙ্গ হওয়ার মতো দুঃখজনক ঘটনা ঘটতে পারে। শেষ পর্যন্ত বিএনপির অনড় অবস্থানের কারণে একই দিনে গণভোট এবং সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বাংলাদেশের মানুষ দেখেছে, জেনেছে। সেই গণভোটকে সামনে রেখে প্রথম বিএনপি সিদ্ধান্ত গ্রহণ করে তারা গণভোটে ন্যায়ের পক্ষে ক্যাম্পেইন করবে। সে মতে বাংলাদেশের প্রত্যেকটা এলাকায়, প্রতিটি সংসদীয় আসনে বিএনপির সাংগঠনিক চ্যানেলে না ভোটের পক্ষে ক্যাম্পেইন করার জন্য তাদেরকে বার্তা দিয়ে দেওয়া হয় এবং তারা তলে তলে না ভোটের পক্ষে ক্যাম্পেইন করা শুরু করে। এদিকে আমরা 11 দল রাজপথে গণভোটে হায়ের পক্ষে তুমুল আওয়াজ উত্তোলন করি এবং গোটা দেশের মানুষ তারা জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে। এমনকি বিএনপির অধিকাংশ মাঠের রাজনৈতিক নেতা কর্মীরা যারা শেখ হাসিনার ফ্যাসিবাদের দ্বারা আক্রান্ত ছিল, যারা রক্ত দিয়েছিল, জীবন দিয়েছিল, 15 বছর পর্যন্ত যারা নিজেদের বাড়ি ঘরে থাকতে পারে নাই, সেই বিএনপির মাঠ পর্যায়ের নেতা কর্মীরা পর্যন্ত গণভোটের পক্ষে, হায়ের পক্ষে তারা। বিএনপি যখন দেখলো এভাবে যদি আমরা ন্যায়ের পক্ষে নেমে যাই আম ছালা দুটোই হারিয়ে যেতে পারে, তখন তারা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব তিনি ঘোষণা দিলেন, গণভোটে হায়ের পক্ষে ভোট দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানালেন। যেভাবেই হোক, যে কারণেই হোক, যে উদ্দেশ্যেই হোক, আমরা জনাব তারেক রহমানের গণভোটে হায়ের পক্ষে ভোট দেওয়ার এই আহ্বানকে ইতিবাচক হিসেবে বিবেচনা করতে চাই এবং 2026 সালের 12 ফেব্রুয়ারি নির্বাচনে এদেশের মানুষ ঐতিহাসিক ম্যান্ডেট দিল। প্রায় 70% মানুষ গণভোটে হায়ের পক্ষে মতামত দিল। শুধুমাত্র ফ্যাসিবাদের দোসর আওয়ামী লীগের কিছু নেতা কর্মী আর বিএনপির যারা সার্কুলার অনুযায়ী, নির্দেশনা অনুযায়ী না ভোটের পক্ষে ক্যাম্পেইন করেছিল, তারা একটা অংশ না বাক্সে ভোট দিল এবং বিপুল ব্যবধানে 70% ভার্সাস 30% গণভোটে বিজয় লাভ করলো।
সংসদ নির্বাচনে বিএনপি এবং তার মিত্র শক্তি মিলে 50% ভোট পেল, আর গণভোটের হা বাক্স 70% ভোট পেয়ে বিজয়ী হলো। সংসদে যাওয়ার পর, সংসদের শপথ গ্রহণ করার পর, সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করে সংসদ সদস্য নির্বাচিত হয়ে বিএনপি বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করলো। তাদের সেই অন্তহীন প্রতারণার অনৈতিক চুক্তিকে সামনে এনে তারা সংস্কার বাস্তবায়নের পথ থেকে সরে দাঁড়াবার অপচেষ্টা শুরু করলো। এবং বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য বলতে হয়, 70% মানুষের ইচ্ছা এবং অভিপ্রায়কে তাদের সরকার বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা শুরু করলো। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আর কথা দীর্ঘায়িত করছি না। আমি শুধু আপনাদেরকে এই কথাটুকু বলতে চাই, এই যে সংবিধান সংস্কার করার যে দাবি, বিএনপি 31 দফা আপনার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে, আপনারা জানেন। সেই ইশতেহারের প্রথম দফাই ছিল সংবিধান সংস্কার। বছরের পর বছর সংস্কারের কথা বললেন, ঐক্যমত্য কমিশনের সংস্কারের বিষয়ে একমত হলেন। জুলাই বিপ্লবীরা তারা কিন্তু গণপরিষদ গঠন করে নতুন সংবিধান তৈরি করার পক্ষে তারা তাদের দাবি উত্থাপন করেছিল। কিন্তু শেষ পর্যন্ত জুলাই যোদ্ধা এনসিপি তারাও তাদের দাবির জায়গা থেকে নিচে নেমে এসেছে। সংবিধান পুনর্লিখিত করার দাবি তারা ত্যাগ করে সংবিধান সংস্কার করার প্রস্তাবে তারা সম্মত হলো। এনসিপি তারা গণপরিষদ গঠনের জায়গা থেকে নিচে নেমে এসে সংবিধান সংস্কার পরিষদে একমত হলো। আমরা সকলকে বললাম যে মিনিমাম একটা জায়গায় একমত হই। বিএনপিও তখন তাদের সংবিধান সংশোধন করার প্রস্তাব থেকে উপরে উঠে সংবিধান সংস্কার করার জন্য সংস্কার পরিষদ গঠনের বিষয়ে একমত হলো। এইভাবে একমত হওয়ার সালিশ সম্পন্ন হয়ে গেল। সালিশে বিচার হলো, তালগাছ তোমার অর্ধেক আমাদের অর্ধেক। এটাই তো সালিশ হলো। আমরাও ছাড় দিলাম, তোমরাও ছাড় দিলা। তোমরা বিচার মেনে নিলাম, আমরাও বিচার মেনে নিলাম। গণভোট হবে এবং সেইভাবে সংবিধান সংস্কার পরিষদ গঠন হবে, এটাই তো ছিল কথা। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে এটা বাংলাদেশের মানুষের জন্য দুর্ভাগ্যের বিষয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জন্য লজ্জাজনক ইতিহাস। জাতীয় সংসদে দাঁড়িয়ে তাদের মুখপাত্র জনাব সালাউদ্দিন সাহেব বললেন, আমরা সেদিন সালিশ মেনে নিয়েছিলাম, আসলে আমাদের সালিশ আমরা মনে মনে মানি নাই। আমরা শুধু মেনেছিলাম যাতে কোনোভাবে ভোটটা দিয়ে ক্ষমতায় যেতে পারি। এই জন্য আমি জানি না কিভাবে জনাব তারেক রহমান সাহেবের পাশের চেয়ারে বসে এই ধরনের মুনাফিকি আত্মস্বীকৃতি ঘোষণা জাতীয় সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে বিএনপি দলীয় সাংসদ দিতে পারলেন। এটা শুনে লজ্জায় আমাদের মাথা হেট হয়ে আসে। আমরা বলতে চাই, আমরা এই দাবি আদায়ের জন্য মাঠে নেমেছি। বাংলাদেশ খেলাফত মজলিসের নিজস্ব এবং দলীয় এজেন্ডা এটা। যদি আর কেউ না থাকে, সব দল যদি পিছপা হয়ে যায়, বাংলাদেশ খেলাফত মজলিস একা হলো জনগণের গণভোটের রায় কার্যকর এই দাবি নিয়ে তারা জনগণের দুয়ারে দুয়ারে যাবে ইনশাআল্লাহ। আমরা যথার্থহীন ভাষায় বলতে চাই, এই জুলাই সনদের স্পিরিট যদি আজকে আমরা বাস্তবায়ন করতে ব্যর্থ হই, তাহলে আবার নতুন করে ফ্যাসিবাদ বাংলাদেশে ফিরে আসবে। আবার বাংলাদেশকে দিল্লির গোলামীর জিন্দিরে আবদ্ধ করা হবে। রক্ত দিয়ে যেভাবে আমরা
দিল্লির গোলামীর শাসন ব্যবস্থাকে উৎখাত করেছি, জীবন দিয়ে দিল্লির কেনা গোলামকে আমরা দিল্লিতে পাঠিয়ে দিয়েছি। নতুন করে আমার স্বাধীন সার্বভৌম বাংলার মাটিকে দিল্লির করতলগত হতে দেব না ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, কথাটা ভালো করে বুঝবেন আপনারা। এই ঐক্যমত্য কমিশনে জুলাই সনদে ঐক্যমতের ভিত্তিতে যে সকল সিদ্ধান্তগুলো হয়েছিল, বিশেষ করে ফ্যাসিবাদ দমন করার জন্য, এবং সকল ক্ষমতা যেন এক প্রধানমন্ত্রীর হাতে কুক্ষিগত না থাকে, প্রধানমন্ত্রীর কিছু ক্ষমতা রাষ্ট্রপতির হাতে যাবে, প্রধানমন্ত্রীর কিছু ক্ষমতা প্রধান বিচারপতির কাছে যাবে, প্রধানমন্ত্রীর কিছু ক্ষমতা স্বাধীন একটি নিয়োগ কমিশন গঠন করে সেখানে যাবে। এইভাবে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী যেন দেশের নির্বাহী কার্যক্রমের দিকে মনোযোগী হতে পারেন, আর রাষ্ট্রের স্থায়ী যে কাঠামো গঠন হয় সেটা যেন দলীয়করণ না হয়, রাষ্ট্রের পুলিশ যেন দলীয় বাহিনীতে পরিণত না হয়, পাবলিক সার্ভিসে যারা চাকরি করেন সেই প্রশাসনিক লোকেরা তারা যেন দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত না হয়। এটার জন্যই জুলাই সনদে গুরুত্বপূর্ণ ধারাগুলো সংযুক্ত করা হয়েছিল। আমি আজ বাংলাদেশের এই প্রাণ কেন্দ্র এই পল্টন এলাকাবাসীর কাছে জিজ্ঞাসা করতে চাই, আপনারা কি বৈষম্যমূলক বাংলাদেশ দেখতে চান? আপনারা কি চান বাংলাদেশের মানুষ নিরপেক্ষ এবং স্বাধীন একটি নির্বাচন কমিশনের অধীনে তাদের ভোটাধিকার প্রয়োগ করুক? এটা কি আপনারা চান? আপনারা কি চান বাংলাদেশের বিচার ব্যবস্থা কোন দলীয় বাহিনীতে পরিণত না হোক? আপনারা যদি চান প্রধান বিচারপতি আগের মতো কোন দলের অন্ধ আনুগত্য না করুক, এটা কি চান? আপনারা যদি চান পুলিশ বাহিনী বিগত দিনের শেখ হাসিনার পুলিশ লীগে পরিণত না হোক, আপনারা যদি চান বাংলাদেশের প্রশাসনিক ক্যাডার, এই প্রশাসনিক কর্মকর্তারা তারা বিগত দিনে শেখ হাসিনার মতো পাঁচটা গোলাম না হোক, এটা যদি আপনারা চান, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে গণভোটে রায় কার্যকর করার দাবি আদায় করে ঘরে ফিরতে হবে আমাদেরকে। আমরা সরকারকে স্পষ্ট বার্তা দিতে চাই, অত্যন্ত নিয়মতান্ত্রিক উপায়ে আমাদের যৌক্তিক বক্তব্য নিয়ে আমরা বাংলাদেশের প্রতিটি জনপদে যাব ইনশাআল্লাহ। এদেশের মানুষকে বোঝাবো, বলবো যে তোমাদের গণভোটের রায় কিভাবে অপমান করা হয়েছে। তাদেরকে বলবো তোমাদের 70% মানুষের গণভোটের রায়কে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছে তোমাদের সরকার। আমরা বলবো, আমরা যা বলবো প্রকাশ্যে বলবো, আমরা মনের মধ্যে প্রতারণা রেখে জনগণের সঙ্গে ধোঁকাবাজি করব না ইনশাআল্লাহ। সেই সাথে আজ আপনারা নির্বাচিত হয়ে জনগণের মুক্তির বদলে বিভিন্ন উপায়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলোর দাম বৃদ্ধি করে বাজেটের আগেই কোনো আলাপ আলোচনা ছাড়াই একতরফা ভাবে তেলের দাম বৃদ্ধি করা, গ্যাসের দাম বৃদ্ধি করা, বিদ্যুতের দাম বৃদ্ধি করা, এগুলো সব সেরে তারপরে এসেছেন বাজেট নিয়ে।